আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। বাংলাদেশে সাংবাদিকতার মৃত্যু ঘটেছে কিনা সেটা আপনারা ভালো জানেন, কিন্তু সাংবাদিকদের যে তিলে তিলে জেলের ভিতর মেরে ফেলা হচ্ছে সেটাও আপনাদের চোখের সামনে ঘটছে। এর আগেও ভিডিও কলামে আপনাদের জানিয়েছিলাম কারাবন্দী সাংবাদিকদের কথা। আজকে সারা পৃথিবীতে যখন মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে, তখন বাংলাদেশের প্রতিটি সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে বিনা বিচারে সাংবাদিকদের 620 দিন আটক করে রাখার বিষয়টি। ইউনূসের মতো ধূর্ত আন্তর্জাতিক শিয়াল না হয় নিজের পক্ষে গেলে সেই খবর ভালো, আর বিপক্ষে গেলে সেটার জন্য শাস্তি, এই নীতিতে চলছিল। কিন্তু তারেক রহমানের সরকার তো বারবার স্বাধীন সংবাদ মাধ্যমের কথা বলছে। তাহলে এখনো এই সাংবাদিকরা বন্দী কেন? আজকে ৩রা মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে আজ সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলা হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সনদ বিতরণ করা হচ্ছে। আর ঠিক এই মুহূর্তে বাংলাদেশে ফারজানা রূপা এবং শাকিল আহমেদ 619 দিন ধরে কারাগারে, মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্ত 593 দিন ধরে আটক আছেন, 592 দিন ধরে আটক আছেন শাহরিয়ার কবিরের মতো বর্ষিয়ান সাংবাদিক। অবৈধ ইউনূস সরকারের রেখে যাওয়া মামলার জালে তারা আটক আছেন। এদের কেউই আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত নন, একটি চার্জশিটও দেওয়া হয়নি তাদের বিরুদ্ধে, বিচারও শুরু হয়নি, তবু তারা বন্দী। দিনের পর দিন, মাসের পর মাস, বছর পেরিয়ে যাচ্ছে। এটাকে আপনার কোনো বিচার ব্যবস্থা মনে হয়? জানি অনেকে এখন তেড়ে আসবেন যে আপনারা তো আওয়ামী লীগের সাংবাদিক, আওয়ামী সাংবাদিক। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু সে কারণেই আপনারা তাদেরকে বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখবেন। এখন যারা জামায়াত, বিএনপি, এনসিপির সাংবাদিকতা করছেন, তাদেরকে যদি ভবিষ্যতে কোনোদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এভাবে দিনের পর দিন আটক রাখে বিনা বিচারে, সেটা মেনে নেবেন? সেটা তো মেনে নেবেন না। তখন তো বলতে থাকবেন যে বাক স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই দেশে। দেশের বিশুদ্ধ বিবেকদের দল প্রমোদ তরিকি নিয়ে প্যালেস্টাইনের জন্য অ্যাক্টিভিজম করছে, কিন্তু বাংলাদেশের ভিতরে যে এভাবে সাংবাদিক, প্রধান বিচারপতি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্বকে বিনা বিচারে জেলের ভিতর পচিয়ে মারা হচ্ছে, সে বিষয়ে তাদের কোনো কথা নেই। তার কারণ কি? কারণ আর কিছুই নয়, এই এক চোখা অ্যাক্টিভিজম ওয়ালারা আসলে কথা না বলার জন্য পয়সা পেয়ে থাকেন। এখন তাদের মুক্তির জন্য তারা কথা যাতে না বলেন, সেজন্য তারা দেখবেন ব্যাপক টাকা পয়সা পাচ্ছে। সে গল্প আরেকদিন বলা যাবে। আজকে বাংলাদেশ মুক্ত গণমাধ্যম সূচকে কয়েক ধাপ অবনতি ঘটলেও তাদের কিছু এসে যায় না। কেবল এটা শেখ হাসিনার আমলে ঘটলে তারা মাথায় পাগড়ি বেঁধে নেমে পড়তো রাজপথে, বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিত, আর হাঁপাতে হাঁপাতে বলতো এখানে খুন হচ্ছে, এখানে অরাজকতা হচ্ছে, এখানে এখানে সংবাদ মাধ্যমকে খুন করা হচ্ছে, দেখার কেউ নেই। সরকার পতনের এক দফা দিয়ে দিত তারা তখন। এই যে বন্দী সাংবাদিকদের নাম বললাম একটু আগে, এই সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ কি বলুন তো? অভিযোগ হলো তারা নাকি হলুদ সাংবাদিকতা করেছে। হলুদ সাংবাদিকতার সংজ্ঞা কি? তারা নাকি উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। উস্কানিমূলক বক্তব্যের সংজ্ঞা কি? যার ফলে নাকি আইন শৃঙ্খলা বাহিনী মানুষ হত্যা করেছে। ভাবুন একবার, ভাসান থেকে একজন মানুষ মারা গেছে, মিরপুরে একজন মারা গেছে, যাত্রাবাড়িতে একজন মারা গেছেন, আর এই মৃত্যুর দায় চাপানো হয়েছে সাংবাদিকদের ঘাড়ে। সেই মামলায় আসামির তালিকায় 408 জন, যাদের মধ্যে 25 জন সাংবাদিক আমিও আছি। একটিও সুনির্দিষ্ট সম্প্রচারের উল্লেখ নেই, একটিও নির্দিষ্ট বক্তব্যের নাম নেই, শুধু বলা হয়েছে এরা মিথ্যা তথ্য ছড়িয়েছেন। এই মামলার 3 জন সাক্ষী পরে স্বীকার করেছেন যে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, এমনকি মামলা করা হয়েছে সেটাও তারা জানতেন না। সাংবাদিক শাহনাজ শারমিনের কথাই যদি ধরি আমরা, 5ই আগস্ট 2024 বিকেল থেকে রাত 11টা পর্যন্ত তিনি সরাসরি সম্প্রচার করেছেন বঙ্গভবনের সামনে থেকে। তার লাইভের ফুটেজ চ্যানেলে সম্প্রচারিত হয়েছে, প্রমাণ রয়েছে তার। অথচ একই দিনে বিকেলে মিরপুরের ভাসান থেকে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাকে আসামি করা হয়েছে। একজন মানুষ একই সময়ে 2 জায়গায় থাকতে পারেন না,
এই সহজ সত্যটুকু যে বিচার ব্যবস্থা দেখতে পায় না, সেই ব্যবস্থাকে ন্যায় বিচার বলা যাবে না। আর যাই বলুন না কেন, চট্টগ্রামে খুন হয়েছে, ঢাকায় বসে নাকি চট্টগ্রামে খুন করেছে কেউ। ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে। মোজাম্মেল বাবু সেখান থেকে গ্রেপ্তার হয়েছেন। সেপ্টেম্বর 2024 তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের পরিবার বলছে যে ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনার সময় শ্যামল দত্ত তো ঢাকায় ছিলেন না, আর মোজাম্মেল বাবু ছিলেন, মানে আমিও বলতে পারি মোজাম্মেল বাবু কোথায় ছিলেন, কারণ আমরা মানে সবাই তখন একই এর মধ্যে ছিলাম যে কে কোথায় আছে, কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে। শ্যামল দত্তের হার্টের সমস্যা আছে, স্লিপ অ্যাপনিয়া আছে, মোজাম্মেল বাবুর ক্যান্সার, কারাগারে তাদের উপযুক্ত চিকিৎসা নেই। সম্পাদক হিসাবে বিভাগীয় সুবিধা পাওয়ার কথা থাকলেও তাদের তা দেওয়া হয়নি। শ্যামল দত্তের স্ত্রী কণা দত্ত বলেছেন যে তার মেয়ে অস্ট্রেলিয়ায় পড়ে, ব্যাংক অ্যাকাউন্ট এখনো জব্দ, মেয়ের কাছে টাকা পাঠাতে পারছেন না। এটা শাস্তি নাকি প্রতিহিংসা, আমাকে বলুন তো। নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের পরিসংখ্যান বলছে 2024 সালের 5ই আগস্টের পর থেকে সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে 500-এরও বেশি মামলা হয়েছে। অর্ধশতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। 13 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রায় 1200 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। 168 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। 60 শতাধিক সাংবাদিকের প্রেস ক্লাব সদস্য পদ স্থগিত বা বাতিল করা হয়েছে। ব্যাংক হিসেব জব্দ, বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা, কে নেই বলুন তো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন, যাদের মধ্যে 266 জনকে হত্যা বা সহিংসতার মামলায় আসামি করা হয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে 37টি মামলায় 14 জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, যাদের কারো বিরুদ্ধেই এখনো পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হয়নি। এই পরিসংখ্যান কেবল সংখ্যা বলে মনে হয় আপনার, নাকি বাংলাদেশের গণমাধ্যমের মৃত্যু পরোয়ানা এটা? এরপরে আর কেউ সাংবাদিকতা করবে? অবশ্যই করবে, কারণ আপনি এখন বিএনপি জামায়াতকে নিয়ে প্রশংসা করলেই সাংবাদিক হয়ে যাবেন, কার্ড পেয়ে যাবেন, সবকিছু হয়ে যাবে আপনার। আইনজীবী জেডাই খান পান্না, যিনি নিজেও একই ধরনের মামলার আসামি, তিনি বলছেন প্রতিটি মামলার প্যাটার্ন একই। 5-এর বেশি মামলা, একটি মামলায় জামিন হলে আরেকটিতে শোন অ্যারেস্ট। রাষ্ট্রপক্ষ বারবার সময় আবেদন করে প্রক্রিয়া দীর্ঘায়িত করছে। হাইকোর্ট জামিন দিলে চেম্বার জজ আদালতে গিয়ে তা স্থগিত হয়ে যাচ্ছে। এটা আইনি প্রক্রিয়া নয়, এটা নিয়মতান্ত্রিক নিষ্পেষণ, নিপীড়ন, নির্যাতন। জাতিসংঘের 3টি বিশেষজ্ঞ সংস্থা এই বিষয়ে সরাসরি বাংলাদেশ সরকারকে প্রশ্ন করেছে। 7ই মার্চ 2025 সালে জাতিসংঘের স্পেশাল রিপোর্টার আইরেন খান, পান্না ইদোকোস্কিভা, মার্গারেট স্যাটারওয়েট যৌথভাবে চিঠি দিয়েছেন। তারা বলেছেন সাংবাদিকতা হত্যার প্ররোচনা হতে পারে না, এই দুটোকে এক করাটাই বেআইনি। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে বলছে নথিপত্র এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পর্যালোচনায় দেখা গেছে এই সাংবাদিকদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণই উপস্থাপন করা হয়নি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, আর্টিকেল 19 সবাই এই মামলার নিন্দা করছে। জাতিসংঘের আরবিট্রারি ডিটেনশন ওয়ার্কিং গ্রুপ গত আগস্টে শাহরিয়ার কবিরের ক্ষেত্রে বলেছে তার আটক স্বেচ্ছাচারী এবং আইনিভাবে ভিত্তিহীন। এখন তো তারেক রহমানের সরকার ক্ষমতায়, তারেক সরকারের খুবই প্রিয় ভাজন এবং এই মুহূর্তে সংবাদপত্র মালিকদের প্রতিষ্ঠান নবাবের সভাপতি মতিউর রহমান চৌধুরী বলছেন প্রধানমন্ত্রী নাকি ইতিবাচক তালিকা চেয়েছেন, সুরাহার আশ্বাস দিয়েছেন। ভালো কথা ভাই, কিন্তু আশ্বাস দিয়ে তো মানুষ বাঁচে না। শ্যামল দত্তের হার্টের অসুখ সারবে না। ফারজানা রূপার 620 দিনের কারাবাস আপনি মুছে ফেলতে পারবেন না। মোজাম্মেল বাবুর ক্যান্সারের চিকিৎসা চলবে না। শাহরিয়ার কবিরের মানে একটা পা হচ্ছে, তার মধ্যে রড ঢোকানো আছে পায়ের মধ্যে, সেটাও আগের কোন এক শাস্তির ফলে তার এই ঘটনা ঘটেছে, তার কি হবে? এই সরকার বলছে এই মামলাগুলো তাদের আমলে হয়নি। কথাটা একদমই সত্য নয়। মামলাগুলোর বেশিরভাগ দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ঠিক আছে, ধরলাম তাদের আমলে হয়নি, ইউনূসের আমলে মামলা হয়েছে, কিন্তু এই মামলা চলছে তাদের আমলে। এই সাংবাদিকরা বন্দী আছেন তাদের আমলে। ইউনূসের অবৈধ সরকার যে কাটার মুকুট এই সাংবাদিকদের মাথায় পরিয়ে দিয়ে গেছে, সেটা খুলে দেওয়ার দায়িত্ব এখন তারেক রহমানের সরকারের। আমি কি আর সাধে তারেক রহমানের সরকারকে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ বলি বলেন? একটা মামলা সাংবাদিকদের বিরুদ্ধে তুলে নেওয়া হয় নাই। হ্যাঁ, দেশের মানে যারা দেশের বাইরে আছেন তারা দেশে ফিরতে পারবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি
কথা বলতে পারবেন না, বাংলাদেশে এখন কথা বলতে পারছেন না। সাধে তো আর তারেক রহমানের সরকারকে কেউ বলে না যে এটা ইউনূসের বর্ধিত সংস্করণ। যে দেশে একজন সম্পাদক বিনা বিচারে প্রায় 20 মাস ধরে কারাগারে থাকতে পারেন, যেখানে জুলাই সন্ত্রাসীদের হামলায় সাংবাদিকদের অফিস পুড়ে যায়, সংবাদপত্র পুড়ে যায়, যেখানে বিএনপি জামায়াত শিবিরের কর্মীরা সাংবাদিক নির্যাতন করে পার পেয়ে যায়, যে দেশে যুদ্ধাপরাধী জামায়াতের ছত্রছায়ায় সংবাদ মাধ্যম পরিচালিত হয়, সে দেশে মুক্ত গণমাধ্যম দিবস প্রহসন। পৃথিবীর দেশে দেশে আজ মুক্ত গণমাধ্যম দিবস নানাভাবে উদযাপিত হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আজ যতক্ষণ ফারজানা রূপা, শাকিল আহমেদ, শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু এবং শাহরিয়ার কবির কারাগারে বন্দী, ততক্ষণ বাংলাদেশে মুক্ত গণমাধ্যম দিবসের কোনো অর্থ নেই। এই দিনটি তাদের মুক্তির দিন না হওয়া পর্যন্ত এটি কেবল একটি ক্যালেন্ডারের তারিখ মাত্র, আর সংবাদ মাধ্যমের জন্য একটি নির্দেশনা যে চুপ করে থাকো, না হলে পরিণতি তোমাদের চোখের সামনেই আছে। ডেইলি স্টার, প্রথম আলো শেখ হাসিনার আমলে একের পর এক ইনভেস্টিগেটিভ বা অনুসন্ধানী রিপোর্ট করে সে সময়ের সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি। সরকার পত্রিকা দুটির উপর নানা চাপ দিয়েছে বটে, কিন্তু তাদেরকে সেজন্য কারাগারে যেতে হয়নি। কিন্তু বিগত 2 বছরে স্টার বা প্রথম আলো কোনো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে পারেনি। আপনি দেখেছেন? আমি দেখিনি, দেখবেনও না। প্রাণের ভয়, জানের ভয় কার না আছে বলুন? কেন শুধু শুধু জেলখানায় গিয়ে দিনের পর দিন পচে মরবে কেউ, বলেন? কি দায় পড়েছে স্টার বা আলোর? তার চেয়ে ভালো হাত কচলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কিছু চেয়ে সেটা আদায় করে নেওয়া ভালো। ভালো তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা রাজনীতি নিয়ে চিন্তিত বা রাজনীতির ব্যাপারে যাদের আগ্রহ আছে, কিংবা বাংলাদেশের সার্বিক বিষয়গুলো নিয়ে আপনারা যারা একটু চিন্তা ভাবনা করেন, তারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে সম্ভবত রাজনীতির যে গতি এবং পথ, এটি স্বাভাবিকভাবে চলছে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সব কিছু শুনশান। পুলিশের নিয়োগ বদলে চলছে, পার্লামেন্টের অধিবেশন শেষ হলো, প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির এলাকা সিলেটে গেলেন খাল কাটার জন্যে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তিনি মাথায় ছাতি হাতে প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেন। সেখান থেকে বের হয়ে তিনি সার্কিট হাউসে গেলেন। সার্কিট হাউসে বারান্দায় দাঁড়িয়ে তিনি বৃষ্টি স্নাত সিলেট দেখলেন এবং সুরমা নদীর তীরের অপরূপ দৃশ্য সস্ত্রীক দেখলেন। সেই ছবি আমরা দেখলাম। এর বাইরে তিনি যখন খাল কাটতে যাচ্ছিলেন, সেই কোদালের শক্ত হাত, শ্রমিকের মতো একেবারে শক্ত হাতে তিনি সেই মাটি কাটছিলেন। আর এটাকে একটা উৎসব, মাটি কাটা কিন্তু একটা ভীষণ রকম উৎসবের কাজ। যারা কেটেছেন তারা বলতে পারবেন। আমরা গ্রাম অঞ্চলে কি হতো, এরকম যেটাকে বলা হতো ব্যাগার খাটানো। অনেক সময় কাজকর্ম থাকতো না, গ্রামের মাতব্বর সাহেব গ্রামের লোকজনদেরকে বলতেন যে আসো আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটা কাজ করি। কখনো পুকুর কাটা হতো, কখনো রাস্তা খনন করা হতো। মাতব্বর সাহেব বা মাতব্বর সাহেব তিনি হালকা অনেক সময় তার মানে অবস্থা অনুযায়ী সঙ্গতিপূর্ণ লোক হলে একটা ছাগল জবাই করে সবাইকে খাওয়াতেন, শ্রমিকদেরকে খাওয়াতেন, অথবা অনেক সময় শুধু খিচুড়ি খাওয়াতেন। তো এতেই মানুষ কাজ করে দিয়ে যেত। এবং আমরা যখন ছোট বাচ্চা ছেলে ছিলাম, আমরাও এরকম কাজ করতাম, ভীষণ রকম মজা লাগতো। মাটি কাটা একটা অন্যরকম একটা ভাবসাব। আমার নির্বাচনী এলাকাতে যখন আমি এমপি হলাম, তখন একটা বিরাট সিডর হলো। সিডরে বেশ কয়েকটি বাঁধ, মানে একেবারে খুব সেন্সিটিভ জায়গাতে অনেকগুলো বাঁধ ভেঙে গেল। এবং সেটা যদি আমি সরকারি কর্মের উপর নির্ভর করতাম, তাহলে হয়তো দেখা গেল যে 1 বছর 1.5 বছর সে বাঁধ নির্মিত হতো কিনা পানি উন্নয়ন বোর্ডের টাকায়, এটা বলা যাচ্ছিল না। কিন্তু আমি জনগণকে আহ্বান করলাম যে আসেন আমরা নিজেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজটা করি। তো ওই সময়টাতে পটুয়াখালীতে যিনি ডিসি সাহেব ছিলেন, মিস্টার রিয়াজ, তিনি খুব খুশি হলেন আমার এই উদ্যোগে এবং তিনি বললেন যে ঠিক আছে, শ্রমিকদেরকে খাওয়ানোর জন্য তার যে ফান্ড আছে, জিআর ফান্ড আছে, সেখান থেকে তিনি চাল দেবেন। সেই চাল দিয়ে খিচুড়ি রান্না হবে। হাজার হাজার মানুষ, সেই 10 থেকে 15 হাজার মানুষ রাস্তায় নেমে গেল। ডিসি সাহেব এলেন,
এবং ওখানে একজন সামরিক কর্মকর্তা ছিলেন কর্নেল শাহাদাত, তিনিও এলেন। এবং সেই জনগণের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মধ্যে আমরা সবাই সেই মাটি কাটায় অংশ নিলাম। ডিসি সাহেব নামেননি, কিন্তু আমাকে পাবলিক আর ছাড়লো না, আমাকে টেনে টেনে একদম সে নামিয়ে দিল। নামিয়ে তারা সেই মাটি কাটলো, কেটে আবার আমার মাথায় সেই মাটির যেটাকে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় ওড়া বা ঝাঁকা, সেটা তুলে দিল। তারপর তারা ছবি তুললো, হই হুল্লোড় করলো এবং বিকেলবেলার মধ্যে রাস্তাঘাট নির্মিত হয়ে গেল। তো এরকম একটা স্বেচ্ছাশ্রমের একটা আলাদা আনন্দ আছে। জিয়াউর রহমান সাহেবের খাল কাটা আমি দেখেছি। আমি তখন সদরপুরে, সেই সদরপুরে তিনি যখন খাল কাটতে এলেন, হাজার হাজার মানুষ সেই খাল কাটাতে অংশগ্রহণ করলো এবং এটা একটা উৎসব ছিল, কিন্তু খাল আসলে কাটা হয়নি। সদরপুরে যেটাকে আমরা গাং বলি, পদ্মা নদী থেকে শুরু করে এটি সেই পিয়াজখালী হয়ে সদরপুর হয়ে একবার হাট কৃষ্ণপুর পর্যন্ত চলে গেছে। একটা সময় এখান দিয়ে স্টিমার চলতো। তো ওই যে গাং বা নদী, সেটা বর্ষাকালে ভয়ঙ্কর হয়ে যায়, শীতকালে একেবারে কিছুই থাকে না, সেটা খনন করার উদ্যোগ নেওয়া হলো। তো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে যায়, আনন্দ করে, ফুর্তি করে, প্রেসিডেন্টকে খুশি করার জন্য হয়তো দেখা গেল যে কোদাল নিয়ে আসে, ঘণ্টাখানেক খাল কাটে, এরপর ওটা আরও পরবর্তীতে বর্ষাকালে নদীর তীর ভেঙে আরও তছনছ হয়ে যায়। তো এরকম অন্যান্য এলাকাতে তার কোন খাল দিয়ে কতটা পানি প্রবাহিত হয়েছে, কোন খালের অস্তিত্ব কোন পর্যায়ে আছে, আই ডোন্ট নো, কিন্তু এখন আবার সেই খাল কাটার উন্মাদনা শুরু হয়েছে এবং অনেক জায়গাতে এটা নিয়ে যে নেতিবাচক ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। দেখা গেল যে খাল কাটতে হবে, প্রধানমন্ত্রী খাল কাটতে হবে। তো খাল কাটার জন্য কি করতে হবে? খালের পাড়ে যত বাড়ি আছে ভাঙতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে খাল কাটতে হবে। খাল কাটার জন্য দেখা গেল যে ব্যক্তিগত জমি, ওর মধ্যে পাবলিকের জমি, সাধারণ গরিব মানুষের জমি, কয়েকটা ইন্টারনেটে দেখলাম, সেই জমির মধ্য থেকে সেই খালকে তার নাম করে ওখানকার যে টপ সয়েল মাটি নিয়ে সেই এক্সকেভেটর দিয়ে মাটি তুলে শত শত হাজার হাজার ট্রাক সেই মাটি নিয়ে ইটভাটাগুলোতে তারা বিক্রি করে দিচ্ছে। মানে একটা বদমাইশ জাতি, আপনি এখানে ইচ্ছা করলে ভালো কাজ সবাইকে দ্বারা ইন জেনারেল করতে পারেন না। উইদাউট সিস্টেমে আমাদের জাতি আসলে অ্যাক্ট করে না। এরকম আমরা দেখছি যে প্রধানমন্ত্রী এই কাজ করছেন, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী থানায় যাচ্ছেন, অলনে সারপ্রাইজ ভিজিট করছেন, তিনি বলে দিয়েছেন যে থানায় কোনো রকম দালাল যেন না থাকে। তো তার সেই কথা ইথারে হারিয়ে যাবে না, মানে থানা দালাল মুক্ত হবে, এটা পরের বিষয়। মূল ব্যাপার হলো আমাদের যে পুলিশিং সিস্টেম, সেই পুলিশিং সিস্টেমটাতেই আসলে দালালটা অপরিহার্য হয়ে পড়েছে। দালাল ছাড়া আসলে পুলিশ বাঁচতে পারবে না, এটা একেবারে অপরিহার্য। এনিওয়ে আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয়, তিনি অবশেষে সেই যে সারপ্রাইজ ভিজিটে গেছেন, থানাগুলো ভিজিট করছেন, এটা আমাদের দৃশ্যমান। জামাতের আমির তিনি জাপান গেছেন, জাপান ভ্রমণে গেছেন। কী কারণে গেছেন? হয়তো সাংগঠনিক কোনো কর্ম বা জাপান সরকারের সাথে তার কোনো বৈঠক থাকতে পারে। আর জাপান অনেক সময় করে কি, এরকম রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে টার্গেট করে বা নিয়ে ওখানে একটা ফেলোশিপ দেয়, তাদেরকে ঘুরায়, তাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলে। আমারও এরকম একটা সুযোগ হয়েছিল জাপান সরকারের সঙ্গে একটা ফেলোশিপ নিয়ে কাজ করার। তো ওইভাবে ওনাকেও নিতে পারে, ওটাকে বলা হয় মোফা, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। তো সেই মোফা অনেক সময় বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এভাবে রাজনীতিবিদদেরকে টার্গেটেড, যাদেরকে তারা টার্গেট করে তাদেরকে নিয়ে নেয়, সেখানে নিয়ে তাদেরকে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। তো সেই জন্য তিনি সেখানে যেতে পারেন, অথবা দলীয় কর্মকাণ্ড যেতে পারেন, অথবা অন্য ব্যক্তিগত কারণে যেতে পারেন। তার সংগঠনে যারা লোকজন আছেন তারা সিটি কর্পোরেশন নিয়ে ভীষণ রকম ব্যস্ত। আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণ্ডগোলটা হয়েছিল শাহবাগ থানাতে, সেটা মোটামুটি নিষ্পত্তি হয়ে গেছে। এর বাইরে প্রাকৃতিক দুর্যোগ দুটো, অতি বৃষ্টির কারণে চট্টগ্রামে ভীষণ রকম যাকে বলা হয় শহর জলাবদ্ধতায় পড়েছে, জলাবদ্ধতার কবলে পড়েছে, আর হাওড় অঞ্চলে অতিবৃষ্টির কারণে ফসল ম্যাসাকার হয়ে গেছে। এইগুলো দৃশ্যমান। কিন্তু এর বাইরে কি হয়েছে? এর বাইরে আমরা ভারতের যে ভিসা যে বন্ধ আছে, ভারত কথা বলেছে বা আশ্বাস দিয়েছে এই ভিসা খুব দ্রুত চালু হবে, সার্বজনীনভাবে মানুষ এখন থেকে ভারতের ভিসা নিতে পারবে। এটা হলো জাস্ট একটা আশ্বাস, এবং এই আশ্বাস ইউনূস জমানার আমলে হয়েছিল। কিন্তু পরিস্থিতি যেভাবে
এগুচ্ছে, তাতে করে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক বা বিএনপির সম্পর্ক, এই সম্পর্কটি মনে হচ্ছে না যে খুব ভালো পর্যায়ে যাবে। বরং এটি ইনুস মতোই অনেকটা বুমেরাঙের দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত হলো বিএনপির একটা টিম, বেশ বড়সড় টিম, আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, নীলুফার চৌধুরী মনি থেকে শুরু করে আরও অনেকে, তারা চীন সফর করে এলেন। আমারও এরকম এমপি থাকাকালীন অবস্থায় চীন সফরে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং চীনের যারা কর্তা ব্যক্তি তারা কেন দাওয়াত দেয়, কী করে, এই বিষয়গুলো যতটুকু জানার চেষ্টা করেছি ওই সময়টাতে, যতটুকু বুঝেছি, তাতে মনে হচ্ছে যে চীন বাংলাদেশের ব্যাপারে আস্থা স্থাপন করতে পারছে না। অন্যদিকে আমেরিকা যেটা হচ্ছে, আমেরিকা বাংলাদেশের সঙ্গে যে একটা চুক্তি করেছে, সেই চুক্তির অনেকগুলো ধারা আছে। সেই ধারার একটি অংশ, মানে বিমান কিনতে হবে, এটা জাস্ট একটা যাকে বলা হয়, আপনি খাবার শুরু করবেন, খাবারের আগে স্যুপ খায়, এরকম একটা স্যুপ, অন্থন দিয়ে স্যুপ খাচ্ছেন এরকম। কিন্তু মূল যে বিষয়টি আছে, সেই বিষয়টি হলো এই চুক্তি সুদূর প্রসারী। এর একটা সামরিক অংশ আছে, এর একটা বেসামরিক অংশ আছে, এর একটা অ্যালাইনমেন্ট আছে, এর এগেনস্টে বার্মা অ্যাক্ট আছে, এর বিপরীতে সেন্ট মার্টিন আছে। সেখান থেকে অস্ত্র, গোলা বারুদ, কৃষিপণ্য, তারপরে শেষে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছু সেখান থেকে আমদানি করতে হবে, এবং আগামী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে $15 বিলিয়ন, বোঝার চেষ্টা করুন, $15 বিলিয়ন। এর মধ্যে আমরা মাত্র $3.5 বিলিয়ন মানে চুক্তি করেছি। তাহলে $3.5 বিলিয়ন চুক্তি করেছি, এর বাইরে আরও আমাদেরকে $11.5 বিলিয়ন আমদানি করতে হবে, এবং যে জিনিসগুলো আমদানি করতে হবে সেই জিনিসগুলো কৃষিপণ্য, এবং তাদের যে সকল কৃষিপণ্য পৃথিবীর যে কোনো দেশে এসছে, এগুলো দামি এবং এগুলো হাইব্রিড, শরীরের জন্য এগুলো ভালো না। আমেরিকান যারা লোকজন আপনি দেখেন, একটা বিরাট বিরাট মোটা তাজা গাম্বুস টাইপের লোক, গায়ের চামড়াগুলো নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ এই চামড়াগুলো, আপনি আমেরিকানদের যে চামড়া, আপনি দেখবেন যে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। আপনি ছবিতে যত কাছাকাছি দেখেন, যত সুন্দর দেখেন, কাছাকাছি আপনি দেখবেন যে তারা যদি আপনার সামনে বসে, মেয়েরা বলেন, ছেলেরা বলেন, প্যান্টি পরে বলেন, আপনি দেখবেন তাদের স্কিন দেখে আপনি হ্যাপি হবেন না, আনহ্যাপি হবেন। চীনের যেমন মেয়েদের বা ছেলেদের যে গায়ের রঙটা অনেক সুন্দর, ঠিক আমেরিকানদেরও ওরকম না। ওদের ওই আবহাওয়া, প্রকৃতি, খাদ্য অভ্যাস, তো এইগুলোর কারণে তাদের আসলে ওরকম চেহারা সুরত নষ্ট হয়ে যায়। তো সেই খাবারগুলো আমাদের দেশে এখন তারা দেবে, সেটা সয়াবিন হোক, সূর্যমুখী তেল হোক, ওদের খেজুর হোক, ওদের পেট্রোলিয়াম হোক, তারা এই জিনিসগুলো দেবে এবং আনতে হবে। এবং এগুলো নিয়ে সরকারের উপর একটা নিদারুণ চাপ তৈরি করা হচ্ছে। সরকার এই কথাগুলো যদি না শুনে, তাহলে পর্দার আড়ালে নানা রকম খেলাধুলা হবে। তো এই জিনিসগুলো মোটামুটি পর্দার আড়ালে চলছে, ভীষণ রকম চলছে। এবং এর ফলে কি হলো, আগামী দিনগুলোতে রাজনীতির যে হিসাব রয়েছে, পরিণতি রয়েছে, এগুলো সম্পূর্ণ পাল্টে যাবে। কেন পাল্টে যাবে, এরকম 5টি কারণ আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমত হলো যে এই অঞ্চলে ভারত কোনো অবস্থাতেই অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্ব এবং সম্পর্ক, এটা মানবে না। আচ্ছা, না মানলে তারা কি করবে? তারা কি আমাদের আক্রমণ করবে? না, তারা তাদের যে সফট পাওয়ারগুলো রয়েছে, সেই সফট পাওয়ার দিয়ে সরকারকে রীতিমতো দৌড়ের উপর রাখবে। আপনি দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু যে সরকার, সেই সরকার সবচেয়ে ভালো করার কথা। পশ্চিমা দুনিয়ার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। তার সঙ্গে যারা যারা ছিলেন, মোরলেস এদের যোগ্যতা নিয়ে আপনার কোনো রকম অভিযোগ নেই, এরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। কিন্তু কেবলমাত্র ভারতের যে সফট পাওয়ার, সেই সফট পাওয়ারের কারণে ব্যবসায়ী, সংবাদপত্র, বুদ্ধিজীবী এবং ভারতের যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে, তারা কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য এবং সহযোগিতা করেনি। এবং গ্লোবাল ইকোনমিতে ভারতের যে সকল প্রভাবশালী লোক রয়েছে, যত বিখ্যাত বিখ্যাত, সেটা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, এমনকি মার্কিন গভর্নমেন্টও বলেন, এখন ভারতের সরকার তারাই আসলে
তাদের যে সিনিয়র সিটিজেন রয়েছেন বা সাকসেসফুল সিটিজেন রয়েছেন, তারাই আসলে ওই জায়গাগুলো নেতৃত্ব দিচ্ছে, এবং সেটা শুধু ভারতে নয়, ইউরোপেও, সরি সেটা শুধু আমেরিকা নয়, ইউরোপেও। তো ইউরোপ এবং আমেরিকাতে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, সমস্ত সরকারি যে বড় বড় জায়গাগুলো তারা নিয়ন্ত্রণ করছে ভারতীয় নাগরিকরা। একইভাবে যদি আপনি মালয়েশিয়া ধরেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই ৩টি দেশ, এখানেও ভারতের যে সফট পাওয়ার বিজনেসের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে এবং সংবাদপত্রের ক্ষেত্রে, ইন্টেলেকচুয়াল জগতে ভারতের আধিপত্য সীমাহীন, এবং এই আধিপত্য দিয়ে তারা যে ন্যারেটিভগুলো তৈরি করতে পারে বা পারবে, সেটা মোকাবেলা করার ক্ষমতা আমেরিকারও নেই, আমাদের তো দূরের কথা, আমেরিকারও নেই। কাজেই এই যে ভারতের সঙ্গে একটা ডিপ্লোম্যাসি গড়ে তোলা এবং তুলতে না পারা, এটা আমার কাছে মনে হচ্ছে ১ নম্বর কারণ।